হচ্ছে উত্তরাখণ্ড থেকে তিনি পায়ে হেঁটে গঙ্গাসাগর পৌঁছেছেন। দার্জিলিং থেকে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম অবধি আপনি পেছন দিক দিয়ে হেঁটে পৌঁছালেন কপিলমুনির আশ্রমে। আজ থেকে আমি যদি 50-60 বছর যদি পিছিয়ে যাই, হ্যাঁ, তখনকার যা পরিবেশ ছিল, হ্যাঁ, এখন সেই পরিবেশ নেই। হ্যাঁ, নমস্কার দাদা। আচ্ছা, আপনার মতন একজন মহান মানুষকে দাদা এই কাছ থেকে পাবো এটা আমি স্বপ্নেও আশা করিনি। আর আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা আজকে পেয়েছি এমন একজন মহান মানুষ কিনা জানি না, তার মানে তার ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পৃথিবীর কাছে তিনি যে বার্তাটা দিয়ে গেলেন সেটা অত্যন্ত ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার। আমাদের সামনে রয়েছেন যিনি হচ্ছে সঞ্চিত দাস, হুগলি ত্রিবেণীতে বাড়ি দাদার যে কর্মকাণ্ডটা একটু আমি বলি। উত্তরাখণ্ড থেকে তিনি পায়ে হেঁটে গঙ্গাসাগর পৌঁছেছিলেন আর একবার, সেটা ছিল 2021 সালে। আর তারপর দাদা যেটা করলেন পৃথিবীর কাছে বিশ্বের কাছে একটা নজির। আজও অবধি আমি জানি না, আমার ইতিহাসে জানা নেই তেমন, আমি বিভিন্ন তথ্য ঘেঁটে দেখলাম আমরা সবাই আগের দিকে হেঁটে যাই, কিন্তু দাদা যেটা করলেন আগের দিকে হাঁটলেন না, উনি পেছন দিকে হাঁটলেন। পৃথিবী এবং আমাদের পরিবেশ যে দিন দিন যে ক্ষয়ে যাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, সেই বার্তাটাকে দিতে তিনি দার্জিলিং থেকে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম অবধি আপনি পেছন দিক দিয়ে হেঁটে পৌঁছালেন কপিলমুনির আশ্রমে, যেটা বিশ্বের ইতিহাসে একটা নতুন নজির করলেন। তো দাদা আপনাকে প্রথম যে প্রশ্নটা করব আমি, আপনি যে দার্জিলিং থেকে পেছন দিক দিয়ে হেঁটে, পেছন ভাই সামনের দিকে নয়, পেছন ভাই হেঁটে পৌঁছালেন, সেটা কি করে সম্ভব এবং কতদিন সময় লেগেছিল যদি আমার দর্শক বন্ধুদের একথা বলেন। আমার সময় লেগেছিল 40 দিন। হ্যাঁ, আর কিলোমিটার হচ্ছে 930 কিলোমিটার রাস্তা। তার আগে প্র্যাকটিস করেছি 1600 কিলোমিটার, শুধু প্র্যাকটিস করেছি। হাতে একখানা লুকিং গ্লাস ছিল। আচ্ছা, যেরকম বাইক, হ্যাঁ, আচ্ছা, 4 হুইলারে যেরকম লুকিং গ্লাস থাকে, ওই লুকিং গ্লাস দেখে দেখে হাঁটতাম। আর একটা উদ্দেশ্য, আমার দুটো উদ্দেশ্য ছিল। প্রথম হচ্ছে পরিবেশের উপর একটা বার্তা দেওয়া। হ্যাঁ, আমরা দূষণমুক্ত পরিবেশ চাই, বিশেষ করে প্লাস্টিক। অ্যাকচুয়ালি আমি প্লাস্টিক নিয়ে কাজ করছি। আচ্ছা, প্লাস্টিক ক্যারি ব্যাগটা যে পরিবেশ দূষণ করছে, মাটির যে ক্ষমতাটা, যেটা মাটির উর্বরতাটা নষ্ট হচ্ছে, শুধু মাটি কেন, হ্যাঁ, টোটাল পরিবেশটাই। নদীতে, আমাদের নিজেদের পাড়াতেই দেখবেন ড্রেন জাম হয়ে যাচ্ছে। নদীতে, খাল বিলে, সমুদ্রের পাড়ে, সি বিচগুলোতে এখন দেখা যাবে যে প্লাস্টিকের বোতল আর ক্যারি ব্যাগ। তো এইগুলোর যাতে আমরা ব্যবহার দিন দিন আরও মানে কমাবো, এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর এটা হচ্ছে প্রতি বছর যদি আমরা একখানা করে গাছ লাগাই, আমার পাড়াতে ধরুন 100 মানুষ আছে, 100 মানুষ যদি প্রতি বছরে একখানা করে গাছ লাগায়, 10 বছরে অন্তত 10,000 গাছ লাগাবে। একদম, তাতে পরিবেশের অন্তত যে অক্সিজেনের যে সমস্যা, বিশ্ব উষ্ণায়নটা রোধ হবে। আচ্ছা দাদা, এটা বলুন, এই যে পেছন দিক দিয়ে আপনি হাঁটলেন দার্জিলিং থেকে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম, এটা কিভাবে সম্ভব? এটা যদি আমরা সাধারণ মানুষ 1 কিলোমিটার হেঁটে পৌঁছাবো না, আপনি সেখানে দীর্ঘ প্রায় 40 দিন ধরে 930 কিলোমিটার পৌঁছালেন। এটা মানে স্বপ্নেও ভাবা যায় না। প্রথম হচ্ছে যে মনের ইচ্ছাটা প্রবল রাখতে হবে, আর ড্রিম দেখতে হবে, মানে স্বপ্ন দেখতে হবে যে আমি নতুন কিছু একটা তৈরি করব, হ্যাঁ, যাতে বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং বেশি আমার বার্তা আরও বেশি মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারবো। সেই একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য ছিল, আজ থেকে আমি যদি 50-60 বছর যদি পিছিয়ে যাই, হ্যাঁ, তখনকার যা পরিবেশ ছিল, হ্যাঁ, এখন সেই পরিবেশ নেই। হ্যাঁ, আমি আর উদ্দেশ্য হচ্ছে সেই পরিবেশের কাছে পৌঁছতে গেলে, হ্যাঁ, আমাকে আবার ওপর থেকে নিচে নামতে হবে। সেই জন্য আমি পাহাড় থেকে সাগর, হ্যাঁ, এই ডিসিশনটা নিয়েছি। এই পাহাড় থেকে সাগর আমি একদম সর্বশিখর থেকে একদম নিম্নে নেমে এলাম এবং পরিবেশ রক্ষার জন্য এই বার্তা দেওয়া। 2021 সালে উত্তরাখণ্ড থেকে গঙ্গাসাগরে এসেছিলেন। সেই অভিজ্ঞতা, দীর্ঘ পথ পায়ে হেঁটে, আপনি অন্য কোনো গাড়িতে চাপেননি, সাইকেলেও চাপেননি, তখন গাড়িতে ওঠে, টোটালটা আপনি পায়ে হেঁটে এলেন একদম উত্তরাখণ্ড থেকে কপিলমুনির আশ্রম। অনেকটা পথ। এই জার্নির কথা যদি একটু আমার দর্শক বন্ধুদের শেয়ার করেন। যেহেতু আমার বাড়ি হুগলি জেলার ত্রিবেণী একটা তীর্থস্থান,
গঙ্গা এবং সরস্বতী নদীর মিলনস্থলের এই দুটো নদীর মাঝখানে আমার বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, আর গঙ্গা দূষণ নিয়ে অনেক দিন ধরেই কাজ করছিলাম আফটার রিটায়ারমেন্ট। আমি আইটিসি সেক্টরে কাজ করতাম, প্রাইভেট সেক্টরে। তা তখন চিন্তা করলাম যে গঙ্গা দূষণে যখন নিয়ে কাজ করতে যাব, তাহলে টোটাল গঙ্গাটাকে যেখান থেকে উৎপত্তি আর গঙ্গার যেখানে শেষ, একদম একদম ঠিক এটাকেই মাথায় বেস করে এই যে গঙ্গার দীর্ঘ পথ, হ্যাঁ, সেটা যাতে যে দিনের পর দিন দূষণ হচ্ছে, তাতে প্রাকৃতিক ভারসাম্য অনেকটা নষ্ট হচ্ছে, সেটাকে রোধের জন্য এই উদ্দেশ্য, এই পরিকল্পনা। আর এটা আমার সময় লেগেছিল 98 দিন। 98 দিন পায়ে হেঁটে? পায়ে হেঁটে। আচ্ছা, 2010 কিলোমিটার রাস্তা। 2010 কিলোমিটার রাস্তা স্বপ্নেও কল্পনা করা যায় না। আর এই যে 98 দিন আমি রাতে থেকেছি, নিজস্ব টেন্ট ছিল, মন্দিরে থেকেছি, রিসর্টে থেকেছি, ফুটপাতে থেকেছি। এই যে দীর্ঘদিন যে আপনি ছিলেন, ফুটপাতে ছিলেন, কখনো গাছের তলায় ছিলাম, ধাবাতে ছিলেন। আচ্ছা দাদা, যখন পাহাড়, পর্বত, নদী, জঙ্গল পেরিয়ে যেতে হয়েছে, টেন্ডে ছিলেন একদম খোলা আকাশের নিচে, তো কখন এইরকম কোনো প্রাকৃতিক কোনো বিপর্যয়ের মুখে কিংবা পশু পাখির মুখে, জন্তু জানোয়ারের মুখে পড়েছেন? না, সেরকম পড়িনি। তবে একটা জায়গায়, যখন হরিদ্বার থেকে একটা চিড়িয়া ফরেস্ট আছে, হরিদ্বার থেকে 16 কিলোমিটার ওই ফরেস্ট এরিয়া, হ্যাঁ, মানে হাইওয়ে, কিন্তু দুপাশে ডিপ জঙ্গল। ওই 16 কিলোমিটার রাস্তা, ওই 16 কিলোমিটার রাস্তার আমি আগে থেকে জেনেছিলাম ওখানে এমনকি একটা চায়ের দোকান পর্যন্ত ওখানে ছিল না। তারপরে আমি ভোরবেলায় এটা সেট করেছি যে 16 কিলোমিটারটা আমি অন্তত দুটো আইটেম মতো আমি কভার করে ফেলবো। আচ্ছা। আর ওইখানে আমি পেয়েছিলাম হনুমানের একটা, মানে পরে আমি বুঝতে পারলাম যে হনুমানের টিম, মানে এটা আমার ফিলিংস হচ্ছে। তা প্রথম যখন স্টার্ট করি ওখান থেকে, হরিদ্বার থেকে ঘন্টাখানেক যাওয়ার পরে চিড়িয়া ফরেস্টে ঢুকছি, আমি দেখি দূরে 10-12টা হনুমান আমার দিকে এগিয়ে আসছে। আমি তো প্রথম একটু ভয় লাগছিল। আচ্ছা। তারপর ওই হনুমানগুলোকে আস্তে আস্তে ক্রস করে গেলাম। হ্যাঁ, হনুমানগুলো আমার পেছনে ফিরে গেল। হ্যাঁ, তারপর দেখলাম আবার একটা হনুমান আসছে। তখন ওইটা কি হলো, এই পেছনের যে প্রথম যে হনুমানের টিমটা, ওরা আবার উদাও হয়ে গেল, আবার নতুন। এইভাবে 16 কিলোমিটার আমাকে ওই হনুমানগুলি পাহারা দিতে। আচ্ছা 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 দাদা, এই যে দীর্ঘদিন আপনি এই যে পথে হেঁটে এলেন, আসার সময় কি আপনার কখনো কি শরীর খারাপ করেছিল, এইরকম কিছু অভিজ্ঞতা? না, শরীর খারাপ একদিনও করেনি। আমি 10টা করে ট্যাবলেট নিয়ে গেছিলাম, এমার্জেন্সি মেডিসিন, শুধু গাঁত পা ব্যথা, হিল এলাকায়, মানে গোমুখ থেকে হরশিল পর্যন্ত একটু পা হাত পা ব্যথা করেছিল, আর একটু মনে হচ্ছিল একটু জ্বর, ওই জন্য 2টো ট্যাবলেট খেয়েছি। আদার্স পুরো ট্যাবলেটটাই বাড়িতে নিয়ে এসেছি। আর মাঝে 2বার মেডিকেল চেক আপ, ডাক্তারদের সাথে পরিচয় ছিল অন দ্য ওয়ে। হ্যাঁ, তারা জোর করে নিয়ে মেডিকেল চেক আপ করেছে, ওকে ছিল। আচ্ছা দাদা, একটু এবারে ব্যক্তিগত কিছু প্রশ্ন করবো, ঠিক আছে? যেটা না বললে নয়। দাদা, সংসার কি হয়েছে? হ্যাঁ, সংসার হয়েছে। আচ্ছা, ছেলে মেয়ে কজন, ফ্যামিলি কতজন আপনাদের সদস্য সংখ্যা? মিসেস আছে, আর একটা ছেলে একটা মেয়ে। ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেয়ে ট্যুরিজমের উপর MBA করে, সেও সার্ভিস করছে হরিয়ানাতে এখন। আর ছেলের বিয়ে দিয়েছে, ও ডাক্তার, প্রফেসর। আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার এমনি পনির আর আলু দিয়ে, এইটাই। আর খেলাধুলো বিশেষ কিছু ভালোবাসেন? খেলাধুলো ফুটবল খেলতাম ছোটবেলাতে। বড়বেলায় মাউন্টেনিং এর খেলা, মানে হিমালয়ের উপর। ভবিষ্যতে পরিকল্পনা কি রয়েছে আপনার? ভবিষ্যতে একটা পরিকল্পনা দুটো নিয়েছি। একটা হচ্ছে, যেহেতু আমি প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে কাজ করছি, ওই জন্য কলকাতা থেকে, মানে আমার বাড়ি থেকে, মানে ওই ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে সোজা ভারতবর্ষের মাঝখান দিয়ে একবারে দ্বারকা, এটা হচ্ছে সাইকেলের প্রোগ্রাম নিয়েছি। দ্বারকা মন্দির, দ্বারকা মন্দির হচ্ছে আরব সাগরের পাড়ে, একবারে আরব সাগরের পাড় দিয়ে আমি ভারতবর্ষের নিচে চলে আসবো একবারে কন্যাকুমারী। আচ্ছা, কন্যাকুমারী থেকে আবার বঙ্গোপসাগর ধরে আবার গঙ্গাসাগর হয়ে আবার কলকাতা আমার বাড়ি। এই একটা প্ল্যান রয়েছে। হ্যাঁ, তার মধ্যে 142খানা সি বিচ কভার করব, আর 70% ভিলেজ আমি কভার করব। এটা হচ্ছে সাইকেলের আগামী দিনের প্রোগ্রাম। আর একটা আছে
10 লক্ষ মানুষের কাছে এই পরিবেশের বার্তা আমি পৌঁছে দেবো, তার জন্য আমি একটা সিগনেচার আরম্ভ করেছি অলরেডি। 10 লক্ষ মানুষের সাইন নিয়ে হ্যাঁ। তাদের এই যে বিশ্ব উষ্ণায়ন যে গাছ লাগানোর যে এটা সেটা পৌঁছে এই দেবে। বার্তা দিই ভীষণ এবং বড় উদ্যোগ। আর উইথ সিগনেচার। ও সঙ্গে সিগনেচারটা থাকবে, স্বাক্ষর থাকবে। থাকবে ওনাদের। আচ্ছা দাদা, শেষ যে প্রশ্নটা করবো আপনাকে, এই যে পৃথিবীর উষ্ণায়ন চলছে, আপনার মতন সচেতন মানুষ, আপনি যে বার্তাটা সারা ভারতবর্ষে কোনো বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাইছেন, তো ভবিষ্যৎ প্রজন্ম আপনার মতন যারা আগামী দিনের ভবিষ্যতের শিশু যারা আছে, নতুন প্রজন্ম যারা আসছে, এই রকম একটা সুন্দর দূষণমুক্ত পৃথিবী যদি আমরা রেখে যেতে পারি খুবই ভালো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার বার্তা কি বলবেন তাদের উদ্দেশ্যে? বছরে একটা করে গাছ লাগাতেই হবে, আর প্লাস্টিকের ব্যবহার আমরা যতটা পারবো কমাবো। হ্যাঁ, এর জন্য কী করতে হবে, বাড়ি থেকে যখন আমরা বাজার কিংবা শপিং মলে যাব, অন্তত একখানা ব্যাগ সঙ্গে রাখতেই হবে। হ্যাঁ, এই হ্যাবিটটা আমাদের আস্তে আস্তে ধীরে 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 বাড়াতে হবে, তাহলে আমাদের বাড়ির বাচ্চা অটোমেটিকলি সুন্দর সুস্থ থাকবে। ঠিক আছে দাদা, আপনি এত সময় আমাদের সময় দিলেন। আপনি দেহ মনে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকুক। আপনার বার্তা শুধু ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বহু জায়গায় পৌঁছে যাক। আপনি যে কাজটা করছেন, আপনার মতন, আপনার কথা শুনে আরও ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এগিয়ে আসবে, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দাদা নমস্কার, ভালো থাকবেন।